স্টুডেন্ট, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2024-এ, সায়ন টিউশন সেন্টার থেকে আমরা ফিলোসফির জন্য এবং বিভিন্ন সাবজেক্টের জন্য সাজেশন দিচ্ছি। তোমরা জানো বিগত বছরগুলিতে আমরা কলেজে আর এমএতে যেসব সাজেশন দিয়েছিলাম সেসব সাজেশন হুবহু কমন পড়েছে। আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতেও হুবহু সাজেশন কমন পড়বে। তো আমি ফিলোসফি নিয়ে আজকে আলোচনা করব। ফিলোসফি সাজেশন 2024-এর বিষয়ে কী কী প্রশ্ন আসতে পারে। তো তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের 12টা চ্যাপ্টার আছে। 12টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার হলো যুক্তি। যুক্তি থেকে প্রশ্ন আসবে 3টা এমসিকিউ, একটা এসিকিউ। আর বচন থেকে 2 নম্বর চ্যাপ্টার হলো বচন। বচন থেকে 2টা এমসিকিউ, একটা বড় প্রশ্ন, তার মানে 8 নম্বরের প্রশ্ন। বচনের বিরোধিতা থেকে 2টা এমসিকিউ, 2টা এসিকিউ। আর অমাধ্যম অনুমান থেকে একটা এসিকিউ, একটা বড় প্রশ্ন 8 নম্বরের। নিরপেক্ষ বচন থেকে, নিরপেক্ষ ন্যায় থেকে 2টা এমসিকিউ আর একটা বড় প্রশ্ন আসবে। আর বৈকল্পিক বচন আর বৈকল্পিক আর প্রাকল্পিক বচন থেকে 2টো এমসিকিউ আর 2টা শর্ট কোশ্চেন আসবে, মানে শর্ট টাইপ আনসার, এসএকিউ। আর বুলীয় তাৎপর্য আর ভেনচিত্র থেকে 2টো এমসিকিউ আসবে আর 2টো এসএকিউ আসবে। সত্যাপেক্ষ বা আপেক্ষক থেকে 2টা এমসিকিউ 3টা এমসিকিউ আসবে, 2টা এসএকিউ আসবে। তারপরের অধ্যায়ে আরোহ অনুমানের স্বরূপ থেকে 3টা এমসিকিউ আর 3টা এসএকিউ। কারণ থেকে আসবে হলো 3টা এমসিকিউ, 3টা এসএকিউ। আর মিলের অনুসন্ধান পদ্ধতি থেকে 2টা এমসিকিউ আর একটা হলো বড় প্রশ্ন, মানে 8 নম্বরের প্রশ্ন। আরেকটা চ্যাপ্টার আছে হলো আরোহমূলক দোষ। এটার থেকে একটা বড় প্রশ্ন আসবে। তোমাদের পাঁচটা বড় প্রশ্নের উত্তর করতে হবে। এমসিকিউ করতে হবে 24টা আর 16টা করতে হবে হলো এসএকিউ। তার মানে 5টা 40, 24 দুগুণ 24 আর 24 দুগুণ 24 অক্ষে 24 আর 16 অক্ষে 16। এই তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে। তো এই 80 নম্বরের প্রশ্নের থেকে আমি শুধু বড় প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, বড় প্রশ্নের কমনগুলো। দেখো, তোমাদের 2023-এ, তোমরা 2024-এ পরীক্ষা দিচ্ছ, 2023-এ যেসব প্রশ্ন এসছিল সেসব প্রশ্নগুলোকে সরাসরি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে পড়াশোনা করো। তো নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলো উল্লেখ করো। এই প্রশ্নটা 2023-এ এসছিল পদের ব্যাপ্যতা থেকে। তার মানে বচনের চ্যাপ্টারের থেকে যে একটা বড় প্রশ্ন আসবে, সেই বড় প্রশ্ন পদের ব্যাপ্যতার বিষয়টা তোমরা মাথা থেকে আউট করে দাও। এটা আউট করে তোমরা বচন থেকে বড় প্রশ্ন পড়বে এটা গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিন্যাস করো এবং দৃষ্টান্ত সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন পড়বে হলো এই বচনের চ্যাপ্টারের থেকেই নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কাকে বলে, এই পরিকল্পনা অনুসারে বিভিন্ন প্রকার বচনগুলির উদাহরণ সহ আলোচনা করো। এই 2টা প্রশ্ন থেকে একটা বড় প্রশ্ন লিখতে হবে। একদম 100% আশা করা যাচ্ছে যে বচন থেকে এই 2টো প্রশ্ন থেকে একটা প্রশ্ন একদম আসবেই। এবার চলে আসো অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকে, যেহেতু গত বছর 2023-এ আবর্তন এসছিল, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। AEIO বচনগুলির আবর্তন দৃষ্টান্ত সহ আলোচনা করো। এটা প্রশ্ন এসছিল হলো ওই 2023-এ। এবার 2024-এ বিবর্তন, ভেরি 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 ইম্পর্টেন্ট। বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো আর AEIO বচনগুলির বিবর্তন উদাহরণ সহ আলোচনা করো। এটা 100% আসার সম্ভাবনা আছে।
এই অমাধ্যম অনুমানের বড় প্রশ্ন পড়বে হলো এবচনের সরল আবর্তন কি সম্ভব? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এছাড়াও বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায়? এই তিনটা প্রশ্ন অমাধ্যম অনুমান থেকে বড় প্রশ্ন হিসেবে পড়বে, আর কিচ্ছু লাগবে না। 1 নম্বর হলো বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলো কি কি, আর AEIO বচনগুলির বিবর্তন উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো এবচনের সরলাবর্তন সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন হলো বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন? এই তিনটা প্রশ্ন পড়লে একটা বড় প্রশ্ন 100% কমন পাবে। এবার আসো নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন একটা আসবে। নিরপেক্ষ ন্যায়ের থেকে যে বড় প্রশ্নটা আমার চোখে কমন মনে হচ্ছে, ন্যায়ের সংস্থান ও মূর্তি কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটা একটু বড় টাইপের আনসার হবে। এই আনসারটার অথবা দিয়ে টিকা আসবে। এই প্রশ্নটার অথবা দিয়ে টিকা আসবে, সেটার টিকাটাই আমি তোমাদের কিন্তু সাজেস্ট করব দেওয়ার জন্য। টিকার মধ্যে আমার কাছে ইম্পর্টেন্ট লাগতেছে চারিপদ গঠিত দোষ, অনেকে আবার এটাকে চতুষ্পদ গঠিত দোষ বলা হয়। চারিপদ ঘটিত আর চতুষ্পদ ঘটিত দোষ একটাই। অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ আর নৈরর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। এটার থেকে এই 4টা দোষ পড়ে যাবে, 2টো কমন পাবে, 4 2 8। একটা বললাম চারিপদ গঠিত দোষ, আর একটা বললাম অবৈধ সাধ্য দোষ, আর একটা বললাম অবৈধ পক্ষ দোষ, আর একটা বললাম নৈরর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। যে নাকি প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে অথবা এই টিকাগুলো লিখবে। এই টিকাগুলো লেখা সবচেয়ে সহজ ব্যাপার, ঠিক আছে? নিরপেক্ষ ন্যায়ের থেকে হয়ে গেল। এবার আসো মিলের পদ্ধতি। গতবার মিলের পদ্ধতি এসছিল তোমার অন্যই ব্যতিরেকী পদ্ধতি। গতবার অন্যই ব্যতিরেকী পদ্ধতি এসছিল, এবার তোমাদের ব্যতিরেকী পদ্ধতি ও সহপরিবর্তন পদ্ধতি 100% আসবে। 100% ব্যতিরেকী পদ্ধতি অথবা সহপরিবর্তন পদ্ধতি কি, সংজ্ঞা, আকার, সুবিধা দুটি, অসুবিধা দুটি, এটা ভাগে ভাগে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সবচেয়ে সহজ ব্যতিরেকী পদ্ধতি অথবা সহপরিবর্তন পদ্ধতি, সবচেয়ে সহজ। একটু মনোসংযোগ দিয়ে পড়বে, জিনিসটা একটু বুঝে বুঝে পড়বে, তাহলেই ব্যতিরেকী পদ্ধতি বা সহপরিবর্তন পদ্ধতি পারবে। এবার আসো আরেকটা চ্যাপ্টার থেকে আরোহমূলক দোষ। আরোহমূলক দোষের থেকে বিভিন্ন যুক্তি দিয়ে বৈধতা বিচার করতে বলবে। সেই বৈধতা বিচার যদি তোমরা না পারো, কেউ যদি বৈধতা বিচার করতে না পারে, তবে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে অথবা প্রশ্ন আসবে, টিকা আসবে, আরও 2টো টিকা আসবে। সেই টিকাগুলো, ইম্পর্টেন্ট টিকাগুলো আমি 3টা টিকা দেবো। 3টার মধ্যে 2টো আসবে। 3টার মধ্যে 2টো আসবে, সেটা হলো কাকতালীয় দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ বলে মনে করার দোষ। এই 3টা টিকা বললাম, এই 3টা টিকার মধ্যে 2টা অবশ্যই আসবে। বৈধতা বিচার করতে হবে না। বৈধতা বিচার করা একটু সমস্যা আছে মানে সাধারণ স্টুডেন্টদের জন্য বৈধতা বিচার নয়, অসাধারণ স্টুডেন্টদের জন্য বৈধতা বিচার। সুতরাং এই ভিডিওটা সাধারণ স্টুডেন্টদের জন্য, অসাধারণ স্টুডেন্টদের জন্য, সকলের জন্য। তো আমি ফিলোসফির এই 5টা, এই 8টা 9টা, এই 9টা প্রশ্ন বলে দিলাম। 9টার মধ্যে তোমাদের 5টা প্রশ্ন, এমনকি 9টার মধ্যে 9টাই চলে আসতে পারে। তো ভালো মতো পরীক্ষা দাও। আরেকটা কথা বলবো, এমসিকিউগুলো, স্যার এমসিকিউ কী পড়বো, এসিকিউগুলো কী পড়বো, খুব সহজ বুদ্ধি। তোমরা যেহেতু জোর সংখ্যায় পরীক্ষা দিচ্ছ, 2024 একটা জোর সংখ্যা, 2024-এর জোর সংখ্যা 2022-এর প্রশ্নগুলো দেখে যাও, এমসিকিউগুলো 2020-র এমসিকিউগুলো দেখে যাও, 18-র দেখে যাও, তোমার 16-র দেখে যাও। এই যে 12 থেকে 12, 14, 16,
18, 20, 22, এই যে এই 6 বছরের প্রশ্নগুলো দেখে গেলে তোমরা 100% এমসিকিউ আর এসিকিউগুলোর উত্তর করতে পারবে। ফিলোসফিতে 100-র মধ্যে 100 পাওয়াও কিন্তু সম্ভব, যে নাকি লজিকটাকে ভালো মতো ফলো করবে, লজিকটাকে ভালো মতো ক্লাসগুলো করেছে। যেসব জায়গায় পড়েছ ওই সেই সব নির্দিষ্ট টিউশন সেন্টারের স্যার ভালোভাবে বুঝিয়েছেন। ক্লাসগুলো করলে লজিকের নম্বর উঠানো সবচেয়ে সহজ বুদ্ধি। তো তবুও আমি তোমাদের এই 8 থেকে 9টা প্রশ্ন দিয়ে দিলাম। এই 8 থেকে 9টা প্রশ্ন বড় প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর যদি উত্তরগুলো করতে পারো তবে তোমাদের 80% 90% নম্বর কিন্তু চলে আসবে। আর এমসিকিউগুলো কিন্তু ওই জোর সংখ্যার হিসাবে দেখবে। আজকে এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।